ইনান লার্নিং হোমে স্বাগতম। আজ যাদের টেস্ট ও এসএসসি পরীক্ষার্থী 2025 তাদের রসায়ন বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের এই ভিডিও। প্রথমে আমরা দেখব প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে সেই প্রশ্নগুলো এবং তাদের উত্তরসমূহ। প্রথমে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। এক পাতন কাকে বলে? উত্তর, কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে পুনরায় তাকে শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। 2, কণার গতিতত্ত্ব কাকে বলে? উত্তর, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলে। 3, ঊর্ধ্বপাতন কাকে বলে? উত্তর, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। নিঃসরণ কাকে বলে? উত্তর, সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজুরিয়ে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। 5, স্ফুটনাঙ্ক কাকে বলে? উত্তর, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। 6, গলন কাকে বলে? উত্তর, কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে। 7, ব্যাপন কাকে বলে? উত্তর, কোনো মাধ্যমে কঠিন, তরল ও গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। 8, গলনাঙ্ক কাকে বলে? বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। 9, আণবিক শক্তি কাকে বলে? উত্তর, কোনো নির্দিষ্ট পদার্থের অণুসমূহ যে শক্তি দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তাকে ওই পদার্থের আন্তঃআণবিক শক্তি বলে। 10, মরিচা কি? উত্তর, বিশুদ্ধ লোহা জলীয় বাষ্পের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লোহার অক্সাইড নামক পদার্থে পরিণত হয় যা সাধারণভাবে মরিচা নামে পরিচিত। মরিচার রাসায়নিক সংকেত Fe2O3 NH2O। এখান থেকে অনেক পরীক্ষায় মরিচার রাসায়নিক সংকেত তো আসতে পারে অথবা মরিচা কি সেটিও আসে থাকে। এটি সাধারণত প্রথম অধ্যায়ের একটি জ্ঞানমূলক প্রশ্ন। 11, প্রিজারভেটিভস কাকে বলে? উত্তর, যেসব রাসায়নিক দ্রব্য খাদ্যদ্রব্যে বিদ্যমান ব্যাকটেরিয়াকে ধ্বংস করে খাদ্যদ্রব্য পচতে দেয় না তাদেরকে প্রিজারভেটিভস বলে। এখন আমরা দেখব অনুধাবন প্রশ্নের উত্তর। খ, প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে সাধারণত প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো আসে না। এই দুটি অধ্যায় থেকে সাধারণত জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নগুলোই এসে থাকে এবং রসায়নে সাধারণত প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নগুলি সাধারণত চতুর্থ অধ্যায় থেকে আসে। তো এই জন্য প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য কোনো প্রশ্ন এখানে পড়ার প্রয়োজন নেই। আমরা অনুধাবন যে কয়টি প্রশ্ন বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলি এখন দেখব। প্রশ্ন 1, নিশাদল, কঠিন আয়োডিন, ন্যাপথালিন এই তিনটি পদার্থই হচ্ছে ঊর্ধ্বপাতী পদার্থ। তাছাড়া রয়েছে কর্পূর, সবগুলো একই ধরনের পদার্থ। নিশাদল, কঠিন আয়োডিন, ন্যাপথালিন একটি ঊর্ধ্বপাতী পদার্থ। এখান থেকে নিশাদলকে ঊর্ধ্বপাতী পদার্থ কেন বলা হয় অথবা কঠিন আয়োডিনকে কেন ঊর্ধ্বপাতী বলা হয় অথবা ন্যাপথালিনকে ঊর্ধ্বপাতী বলা হয় কেন ব্যাখ্যা করো, অথবা কঠিন আয়োডিন I2 ঊর্ধ্বপাতী পদার্থ এটিও দেওয়া থাকতে পারে। অর্থাৎ যে কোনো প্রশ্নই আসুক, যদি এখানে ঊর্ধ্বপাতী পদার্থী বলা হয় কেন, সবগুলি প্রশ্নের উত্তর একটি আনসার হবে।
আমরা দেখি ঊর্ধ্বপাতী পদার্থ কী। উত্তর, ঊর্ধ্বপাতী পদার্থকে তাপ প্রদান করলে সেটি কঠিন থেকে সরাসরি বাষ্পে এবং শীতলীকরণ করলে বাষ্প থেকে সরাসরি কঠিন অবস্থায় ফিরে আসে। আমরা প্রথমে তো দেখব এখানে ঊর্ধ্বপাতী পদার্থকে সাধারণত তাপ প্রদান করলে কঠিন থেকে সেটি সরাসরি তরলে পরিণত হয় না, সেটি সরাসরি বাষ্পে পরিণত হয়, এবং শীতলীকরণ করলে বাষ্প থেকে সেটি তরলে পরিণত হয় না, সরাসরি কঠিন অবস্থায় ফিরে আসে। কঠিন নিশাদলকে এখানে আমরা একটি মাত্র পদার্থ দিয়ে এই প্রশ্নটি সমাধান করা হয়েছে। কঠিন নিশাদলকে NaCl-কে তাপ প্রয়োগ করলে এটি সরাসরি বাষ্পে পরিণত হয়, আবার শীতলীকরণের সময় বাষ্প থেকে সরাসরি কঠিন অবস্থায় ফিরে আসে, তাই নিশাদলকে ঊর্ধ্বপাতী বলা হয়। যদি এখানে কঠিন আয়োডিন পরীক্ষা আসে তাহলে লিখতে হবে কঠিন আয়োডিনকে তাপ প্রয়োগ করলে এটি সরাসরি বাষ্পে পরিণত হয়, আবার শীতলীকরণের সময় বাষ্প থেকে সরাসরি কঠিন অবস্থায় ফিরে আসে। যদি নেপথালিন আসে তাহলে লিখতে হবে যে নেপথালিনকে সরাসরি তাপ দিলে, তাপ প্রয়োগ করলে এটি বাষ্পে পরিণত হয় সরাসরি, এবং শীতলীকরণের সময় সেটি বাষ্প থেকে কঠিন অবস্থায় ফিরে আসে। অর্থাৎ এভাবে যে কোনো পদার্থই আসুক না কেন, যদি সেটি ঊর্ধ্বপাতী পদার্থ আসে তাহলে যে ঊর্ধ্বপাতী পদার্থটি আসবে সেটি এখানে লিখতে হবে। এখানে একটি টাইপিং মিস্টেক হয়েছে, এটা বাষ্পে হবে। এখন আমরা দেখব 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, মোমবাতি প্রজ্বলনকালে ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তন ঘটে, অথবা মোমের দহনে কী ধরনের পরিবর্তন ঘটে। এটি দ্বিতীয় অধ্যায়ের একটি অনুধাবনমূলক প্রশ্ন। মোমের জ্বলনে পদার্থের কী ধরনের পরিবর্তন ঘটে, অথবা মোমবাতি প্রজ্বলনকালে ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তন ঘটে। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, আমরা প্রথমে পদার্থের পরিবর্তন সম্বন্ধে জানব। পদার্থের পরিবর্তন সাধারণত 2 ধরনের, একটি হচ্ছে ভৌত পরিবর্তন, আরেকটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আমি তোমাদের একটু ভৌত এবং রাসায়নিক পরিবর্তন সম্বন্ধে একটু বলি। ভৌত পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু নতুন ধর্মবিশিষ্ট কোনো পদার্থ পাওয়া যায় না, সেটি হচ্ছে পদার্থের ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় না এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যায়, সেটি হচ্ছে পদার্থের রাসায়নিক পরিবর্তন। আমরা যদি একটু ভৌত পরিবর্তনের উদাহরণ দিই, যেমন পানিকে তাপ দিলে সেটি কঠিন বরফকে তাপ দিলে সেটি তরলে পরিণত হয়, এবং তরলকে তাপ দিলে সেটি বাষ্প হয়। কিন্তু কঠিন বরফ কিংবা তরল কিংবা বাষ্প তিনটি পদার্থের রাসায়নিক সংকেত হচ্ছে H2O, যার কারণে এখানে আমরা নতুন কোনো পদার্থ পাইনি, যার কারণে পানির পরিবর্তন একটি ভৌত পরিবর্তন। আবার একখণ্ড লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে কিছুদিন পর দেখা যায় সেটির উপর এক ধরনের মরিচা পড়ে। লোহা এবং মরিচা দুটি ভিন্ন পদার্থ। লোহার উপর মরিচা পড়া এটি একটি ভিন্ন পদার্থ, যার কারণে লোহার উপর মরিচাকে বলা হয় রাসায়নিক পদার্থ। এখন আমরা দেখব যে মোমের জ্বলনে পদার্থের কী ধরনের পরিবর্তন ঘটে, বা মোমবাতি প্রজ্বলনকালে পদার্থের ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তন ঘটে কেন, ব্যাখ্যা করো। উত্তর, মোমবাতির জ্বলনের সময় 2টি ঘটনা ঘটে। মোমবাতি যখন সময় জ্বলে কিছু মোম গলে যায়, কিছু মোম কঠিন অবস্থা থেকে, আবার যখন সময় মোমগুলো জ্বলতে থাকে তখন কিছু মোম কী হয়ে যায়, বাষ্পিত হয়ে যায়। তাহলে এই পরিবর্তনটা হচ্ছে মোমের জ্বলনে পদার্থের ভৌত পরিবর্তন, এবং গলিত মোম পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে। অতএব এটি হলো মোমের জ্বলনের ভৌত পরিবর্তন। আর কিছু মোম গলনের সময় মোমের মধ্যের সুতাটি শোষণ করে, অর্থাৎ মোম পুড়ে সেখানে কার্বন ডাই অক্সাইড, এখানে CO2 হবে, মোম পুড়ে কার্বন ডাই অক্সাইড ও H2O পানি উৎপন্ন করে। এবং তাছাড়াও আমরা কিন্তু সেখানে পানি, আলো, তাপ এ ধরনের পদার্থ পেয়ে থাকি, যেটি মোমের ভৌত অবস্থার থেকে ভিন্নধর্মী পদার্থ। এর কারণে মোমের পরিবর্তনে পদার্থের উভয় পরিবর্তন ঘটে থাকে, ভৌত এবং রাসায়নিক উভয় ধরনের পরিবর্তন ঘটে থাকে। প্রশ্ন 3, নিঃসরণ ও ব্যাপন বলতে কি বোঝো। এখানে ব্যাপন হবে
এখানে 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে নিঃসরণ ও বেপন বলতে কী বুঝো? নিঃসরণ ও বেপন বলতে কী বুঝো? অথবা নিঃসরণ এবং বেপনে কোনটি আগে ঘটে? অথবা নিঃসরণ ও বেপন একই ঘটনা ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি আসলে একটি উত্তরের মাধ্যমে এই প্রশ্নটি সমাধান করা যায়। নিঃসরণ ও বেপন বলতে কী বুঝো? অথবা নিঃসরণ বলতে যদি কী বুঝো এই প্রশ্নটি আসতে পারে, বেপন বলতে কী বুঝো এই প্রশ্নটি আসতে পারে আলাদাভাবে। যদি আলাদাভাবে আসে তাহলে আলাদাভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটি দিবা। আর যদি একই সাথে আসে নিঃসরণ ও বেপন বলতে কী বুঝো, অথবা নিঃসরণ ও বেপন একই ঘটনা, অথবা নিঃসরণ ও বেপন প্রক্রিয়ায় কোনটি আগে ঘটে ব্যাখ্যা করো। আমি সবগুলো প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিচ্ছি। উত্তর নিঃসরণ কী? আমরা প্রথমে দেখব নিঃসরণ কী। সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্ন চাপের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। যেমন একটি বেলুন ভর্তি হিলিয়াম গ্যাস সরু ছিদ্রপথ দিয়ে বের হয়ে আসে, সেটি হলো নিঃসরণের উদাহরণ। অথবা আমাদের বাসা বাড়িতে অনেকের গ্যাস সিলিন্ডার থেকে যে গ্যাসটি বেরিয়ে আসে সরু ছিদ্রপথে, এটার ভিতরে অনেক চাপ থাকে, যার কারণে এই ছিদ্রপথ দিকে বেরিয়ে আসে, সেটি হচ্ছে নিঃসরণ। বা অনেক সময় আমরা গ্যাস লাইট ব্যবহার করে থাকি, সেই গ্যাস লাইট থেকে যে গ্যাসটি বেরিয়ে আসে সেটিও নিঃসরণ প্রক্রিয়া। এখন আমরা দেখব বেপন। বেপন কি? বেপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন তরল ও গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্তভাবে ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে বেপন বলে। অথবা এটা এভাবে বলতে পারো যে কোনো মাধ্যমে কঠিন তরল ও গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বেপন বলে। যেমন পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গনেট এর দানা যোগ করলে হালকা বেগুনি রং সম্পূর্ণ পানিতে ছড়িয়ে পড়ে, সেটি একটি বেপনের উদাহরণ। অথবা ঘরের এক কোণা আমরা যদি একটি কাঁঠাল রেখে দিই তাহলে তার মধ্যে সারা ঘরে ছড়িয়ে পড়ে সেটির গন্ধ, সেটিও একটি বেপন প্রক্রিয়া। অথবা ঘরের কোণায় যদি আমরা একটু স্যান্ড ব্যবহার করি, ঘরের এক কোণায় আমরা যদি একটু স্যান্ড ছড়িয়ে দিই, দেখা যায় সেটি সারা রুমে ছড়িয়ে পড়ে, সেটিও বেপনের একটি উদাহরণ। অথবা একটি গ্লাসে যদি আমরা একটু নীলের দ্রবণ দিই তাহলে দেখা যায় সেটি সাধারণত এই নীলের দ্রবণটি সম্পূর্ণ গ্লাসে ছড়িয়ে পড়ে সম্পূর্ণ পানিগুলোকে নীল করে দেয়, সেটিও একটি বেপনের উদাহরণ। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। আগামী পর্বে তোমাদের বাকি পাঠগুলো নিয়ে এসএসসি এবং টেস্টের জন্য সাজেশন দেওয়া হবে। আগামী পর্বটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো যদি ইনশাআল্লাহ পারো তাহলে পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে পারবা। এবং যে কোনো বোর্ড পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি আসে এবং এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলোই তোমরা সবগুলোর সম্পূর্ণ সমাধান করবে। ধন্যবাদ।